প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি মাঝে মধ্যে সরকারি দল জুলাই যোদ্ধাদের কয়েকটি সংগঠনকে বিভিন্ন জায়গায় তারা একত্রিত করছেন। কয়েকজন জুলাই শহীদের মা বাবাকে বা তাদের আত্মীয়দের একত্রিত করে সেইখানে তাদের দুঃখ কষ্টের কথা শুনছেন, তাদেরকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিংবা কখনো কখনো তাৎক্ষণিক সাহায্য করছেন। বেশ কিছুদিন থেকে এই প্রবণতাটি লক্ষ্য করা যাচ্ছে। আর এইটি যে পরিকল্পিতভাবে করা হচ্ছে সেইটিও দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে, কারণ সেইখানে বিষয়গুলো এমনভাবে সাজানো হচ্ছে যাতে করে এটি পরিষ্কার হয় যে বিএনপি কিংবা বিএনপি শাসিত সরকার জুলাই যোদ্ধাদের প্রতি কতটা আন্তরিক, জুলাই অভ্যুত্থানকে তারা কতটা ধারণ করেন, জুলাইয়ের শহীদদের তারা কতটা ভালোবাসেন। পক্ষান্তরে এনসিপি এবং জামায়াত ইসলামী কিংবা অন্যান্য বিরোধী দলের লোকেরা কতটা উদাসীন জুলাই যোদ্ধাদের দাবি দাওয়া বা তাদের দুঃখ কষ্টের বিষয়ে। এই বিষয়টি ফুটিয়ে তোলাই যেন সেই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য। বেশ কয়েকটি ঘটে গিয়েছে, আমি আর সেইটি সময়ানুক্রমে সিরিয়ালি নিয়ে আসলাম না। আমি কি বলছি প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা অবগত আছেন এবং আপনাদেরও ফিলিংস এমনই হবার কথা, কারণ দেশের মানুষ এখন বোকা নেই কেউ, সবাই বোঝেন কী উদ্দেশ্যে কে কী করছে। তো এটি একেবারে পরিষ্কার হয়ে গেছে। বেশ কয়েকটি প্রোগ্রাম আমি এরকম দেখলাম যে যেখানে দু একটিতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী অনেক আন্তরিকভাবে শহীদ পরিবারের সদস্যদের কথা শুনছেন, দুঃখ কষ্টের কথা শেয়ার করছেন। আমি সেটি নিয়ে কোনো কথা বলছি না, নিশ্চয়ই প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়েছিলেন সেই সময়ে, আন্তরিকভাবেই তাদের কথা শুনেছিলেন। কিন্তু যেভাবে বিষয়গুলো অ্যারেঞ্জ করা হয়েছিল সেটি নিয়ে আমাদের প্রশ্ন আছে। সেটি কোনো সৎ উদ্দেশ্যে করা হয়নি। সাহায্য করার উদ্দেশ্যটি সৎ, কিন্তু যেভাবে সাজানো হয়েছিল সেটি খুব একটা ভালো বার্তা দেয়নি। বিএনপি সেটি অনুধাবন করতে না পারলেও আমরা কিন্তু পারি। দেশের মানুষ সেটি অনুধাবন করেন, কী উদ্দেশ্যে কে কী করছেন সেটি বোঝা যায় পরিষ্কার। তো কেন এই কথা বলছি সেটি একটু পরিষ্কার করি। গত 24 জুন জাতীয় সংসদে দাঁড়িয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে বেহাল দশা, সেখানে যে কর্মচারীরা বেতন পাচ্ছেন না গত কয়েক মাস থেকে, সেই কথাটি তুলে ধরলেন জাতীয় সংসদে জুলাই শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা, জামায়াত ইসলামী দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। তিনি সেদিন সংসদে দাঁড়িয়ে বললেন যে ফাউন্ডেশনের কর্মীরা 3 মাস বেতন পান না, তারা অনেক দুঃখ কষ্টে আছেন এবং তাদেরকে বেতন ভাতা দেবার জন্য সরকারের কাছে বরাদ্দ দাবি করলেন রোকেয়া বেগম। সুপ্রিয় দর্শক শ্রোতা, তার এই বক্তব্যের বিপরীতে যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান, তখন ইন্টারেস্টিংলি স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমদ আইনমন্ত্রীকে সতর্ক করলেন তার বক্তব্য শুরু করবার আগেই। বেশ ইন্টারেস্টিং ছিল বিষয়টি, এবং আমি সেটি নিয়ে একটি এপিসোডও করেছিলাম। আপনাদের অনেকের মনে থাকবে বিষয়টি, না হলে এখন হয়তো কানেক্ট করতে পারবেন। তো স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ আইনমন্ত্রীকে সতর্ক করলেন যে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি কিন্তু একজন জুলাই শহীদের মা, আপনার বক্তব্য সেরকমই হতে হবে। বেশ মজার ছিল বিষয়টি, কারণ আইনমন্ত্রীর বিচার বুদ্ধির উপর আমার বিন্দুমাত্র ভরসা নেই, কখনোই ছিল না, সম্ভবত আপনাদেরও নেই। কারণ এই ভদ্রলোক অতিরিক্ত কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন এবং প্রসঙ্গের বাইরে কথা বলেন, এবং কী বিষয়ে কথা বলছেন অনেক সময় তার খেই থাকে না, খেই হারিয়ে ফেলেন। তো তাই তাকে সতর্ক করা হয়েছিল। তো যাই হোক, তিনি রোকেয়া বেগমের বক্তব্যের বিপরীতে যে বক্তব্য দিয়েছিলেন সেইটুকু আমি হাইলাইটস আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, তাহলে বোঝা যাবে এই বিষয়ে সরকারের দ্বিচারিতা। তারা মুখে কি বলছেন জুলাই যোদ্ধাদের নিয়ে, জুলাই শহীদদের নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে, কাজে কি করছেন সেটি পরিষ্কার হয়ে যাবে। তো আইনমন্ত্রী বলছিলেন, শহীদের মায়ের প্রতিটি কথা আমাদের চেতনায়, আমাদের রক্তে, আমাদের বিপ্লবে, আমাদের সংগ্রামের প্রেরণার মূল। বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার, আমি অভিভূত, আমি ইমপ্রেসড। তো তিনি কি সেটি মেন করেছিলেন আমি জানি না, কারণ তিনি কোনো কিছুকেই সিরিয়াসলি নেন না। তার বক্তব্য ভয়ঙ্কর স্ববিরোধী এবং সরকারকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবার মতো। কারণ জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি বলছিলেন নিকট অতীতে সেই 133টা অধ্যাদেশ সম্পর্কে,
যেগুলোর অনেকগুলি অগণতান্ত্রিক, অসাংবিধানিক, অবৈধ। তিনি সেই ব্যক্তি যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন। একজন অ্যাটর্নি জেনারেল 2-1 মাসের ব্যবধানে ভোল পাল্টে এমন কথা বলতে পারেন না। সেটি আত্মঘাতী, স্ববিরোধী এবং চরম নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। তিনি বুঝতেই পারেননি তিনি কি বলছিলেন। যাই হোক, তো সেই ভদ্রলোক এই যে বক্তব্য রাখলেন, বিপ্লবী বক্তব্য, আমার এইসব কথায় বিন্দুমাত্র আস্থা তখনও ছিল না, এখনও নেই। জাস্ট কথার কথা বলেছিলেন। এনিওয়ে, কেন বলছি কথার কথা? প্রিয় দর্শক শ্রোতা, সেদিন 24 জুন রোকেয়া বেগম বলেছিলেন যে 3 মাস ধরে ফাউন্ডেশনের কর্মীরা বেতন পান না, ঈদ বোনাস পাননি। তো এখন তার 1 মাস পর, ঠিক গুনে গুনে 1 মাস পর, সেটি 24 জুন ছিল, 1 মাস কয়েকদিন পর, আসলে আজ 28 জুলাই, 1 মাস 4 দিন পর প্রথম আলো হেডলাইন করেছে, জুলাই ফাউন্ডেশনের টিকে থাকার লড়াই। এটি হেডলাইন, প্রিয় দর্শক শ্রোতা। জুলাই ফাউন্ডেশনের টিকে থাকার লড়াই। সাব হেডে লিখেছেন তারা, 5 মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা, কার্যালয়ের 12 মাসের অফিস ভাড়া বকেয়া, সরকারের কাছে অর্থ চেয়ে আবেদন। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়টি ঢাকার কাকরাইলে। তো সেই অফিসে কর্মচারী আছেন 39 জন, মাসে ভাড়া 2 লক্ষ টাকা। তো 12 মাসের অফিস ভাড়া বকেয়া হয়েছে 24 লাখ টাকা, আর 5 মাস ধরে বেতন পাচ্ছেন না কর্মীরা। তো প্রথম আলোর কাছে নিশ্চয়ই আপডেটেড তথ্য আছে, তাই তারা বলছেন 5 মাস, আর গত মাসে রোকেয়া বেগম বলেছিলেন 3 মাস। তো 4 মাসের হিসেব অন্তত পাওয়াই যাচ্ছে। এবং বলা হয়েছে, আজকের এই প্রতিবেদনে আছে যে ডেইলি অ্যাক্টিভিটি চালানো যাচ্ছে না, প্রতিদিন যে ডে টু ডে এক্সপেন্সেস আছে সেইটি বেয়ার করবার মতো সক্ষমতা এই ফাউন্ডেশনে নেই। আর গত ঈদে কর্মীরা যে বেতন পাননি এবং বোনাস পাননি, সেই জন্যে এই ফাউন্ডেশনের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর তার ব্যক্তিগত ফান্ড থেকে সুদমুক্ত ঋণ দিয়েছেন ফাউন্ডেশনকে 10 লক্ষ টাকা, যাতে ফাউন্ডেশনের কর্মীরা কিছু হলেও টাকা বাসায় নিতে পারেন, তাদের ঈদটি যাতে হয়। সুদমুক্ত ঋণ দিয়েছেন তিনি। তো এছাড়াও গত 28 জুন, 24 জুন রোকেয়া বেগম এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। 28 জুন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম কিন্তু এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ফান্ডের যে শর্টেজ কিংবা ক্রাইসিস, সেটি নিয়ে তিনিও কথা বলেছিলেন। তাহলে 1 মাস 4 দিন পর প্রথম আলোকে এই রিপোর্ট করতে হলো কেন? এই 1 মাস 4 দিনে আইনমন্ত্রীর সেই বক্তব্যের ধারাবাহিকতা কোথায়? যেই বক্তব্যে তিনি বলেছিলেন যে তারা জুলাই চেতনার সরকার। আসলে চেতনার শব্দ শুনলে আমার কেমন যেন লাগে, আমার গায়ে অস্বস্তি হয়, চুলকানি শুরু হয়। চেতনা শুনলে আমার মুক্তিযুদ্ধের চেতনার নাটকের কথা মনে পড়ে, যেই নাটক মঞ্চস্থ করতেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনা একটি মহান শব্দগুচ্ছ, কিন্তু তারা সেটিকে কলঙ্কিত করেছিলেন, যে কারণে আমাদের অনেকের গায়ে চেতনা শুনলেই ভয় লাগে, অ্যালার্জি হয়। তো আইনমন্ত্রীর চেতনা কোথায় গেল এখন? তিনি বলছিলেন বিএনপি সরকার জুলাই চেতনার সরকার। এই বুঝি চেতনার নমুনা? 1 মাস 4 দিন পর আজ আবার পত্রিকাকে রিপোর্ট ছাপাতে হয় যে এইটি বকেয়া বেতন এখন 5 মাসে এসে দাঁড়িয়েছে। তাহলে সরকারের এখানে অ্যাক্টিভিটিস কোথায়? প্রিয় দর্শক শ্রোতা, একটু পেছনে ফিরে যাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত ফান্ড, ইউনূসের ব্যক্তিগত ফান্ড না, 100 কোটি টাকা দেওয়া হয়েছিল এবং 17 সেপ্টেম্বর 2024 এই জুলাই ফাউন্ডেশন যাত্রা শুরু করে। তো আসলে এই ফাউন্ডেশনটি চালাবার জন্যে ফান্ড দরকার ছিল অন্তত পক্ষে 350 কোটি টাকা। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব টাকা দেওয়া সম্ভব হয়নি। আর কারণটি আমরা জানি, এই সরকারটি চরম অগোছালো একটি অবস্থায় পড়ে গিয়েছিল, যে অবস্থায় তারা দেশের কার্যভার গ্রহণ করেছিল অধ্যাপক ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কোনো ভালো সিচুয়েশন ছিল না। তাই তারা শুরুটি করে গিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, এবং প্রতিদিনই জুলাই নিয়ে তাদের নাটক, তাদের কান্না আমরা দেখছি। নানা কারণে আমাদের এখন এই বিশ্বাস জন্মেছে যে জুলাইয়ের জন্য তাদের কান্না অনেক ক্ষেত্রেই ক্রোকোডাইলস টিয়ার, যেটিকে আমরা বলি গম্ভীরাশ্রু। অর্থাৎ তাদের বক্তব্য, তাদের ভাষণ এবং বাস্তবায়ন দুটোর কোনো মিল পাচ্ছি না। তো এই জন্যেই আমি বলতে বাধ্য হলাম গম্ভীরাশ্রু।
কারণ আইনমন্ত্রীর সেই কথার বিন্দুমাত্র প্রতিফলন ঘটেনি। শুধু মাঝে মধ্যে নাটক দেখলাম, জুলাই যোদ্ধাদের, জুলাই শহীদদের পরিবারের দু একজন সদস্যকে এখানে ওখানে এনে তাদের দিয়ে বক্তব্য দেওয়ানো হচ্ছে, এবং সেই বক্তব্যে বিএনপির নেতাকর্মীরা এমন অ্যাক্টিং করছেন যে যাতে করে মনে হয় তারাই সব কিছু করছেন, আর বাকি কেউ জুলাই যোদ্ধাদের জন্য, শহীদদের জন্য কিছু করেনি, বাকি কারো কোনো মায়া মমতা নেই। আর সঙ্গত কারণে সরকারের পক্ষে যা করা সম্ভব, এনসিপি কিংবা জামায়াত ইসলামের পক্ষে কিংবা বিরোধীদের পক্ষে সেটি করা সম্ভব না। ইটস ইম্পসিবল। এই দাবি করা অর্বাচীনতা। বাট পরোক্ষে সরকার সেই চেষ্টাটি চালিয়ে গেছে। তো আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, দয়া করে জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাই যোদ্ধাদের নিয়ে, জুলাই শহীদদের নিয়ে, তাদের পরিবারকে নিয়ে দয়া করে কোনো নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করবেন না। সেই চেষ্টা কিন্তু মানুষ ধরে ফেলেছে। আর চেষ্টা করলে সেটি খুব খারাপের দিকে যাবে, বাজে অবস্থা হবে আপনাদের। করবেন না সেটি দয়া করে। যতটুকু করবেন আন্তরিকতার সঙ্গে করবেন, পারলেও আন্তরিকতা, না পারলেও আন্তরিকতা, না পারলে আন্তরিকভাবে জানিয়ে দেবেন পারছি না, সামর্থ্যের বাইরে। কিন্তু নাটক ইনাফ, ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, আর না। তাই এখন বলতে বাধ্য হচ্ছি, সম্প্রতি দেখলাম মুক্তিযোদ্ধাদের ভাতা আবার বাড়ানো হয়েছে। এইটির কোনো প্রয়োজন ছিল না। বরং যাচাই বাছাই করে আগে যেই ভাতা দেয়া হতো সেই ভাতা শুধু ডিজার্ভিং ফ্যামিলিকে দেওয়া দরকার। আমি আমার আগের এপিসোডগুলোতে উল্লেখ করেছি। কোনো মুক্তিযোদ্ধা আমার বক্তব্য শুনলে দয়া করে কষ্ট পাবেন না। আপনি যদি ডিজার্ভিং হন, আপনার পরিবার চলছে না, আপনি কষ্টে আছেন, আর্থিক কষ্টে, আমি বলবো আপনার ভাতা 20,000 না, 20,000 থেকে বাড়িয়ে আপনার ভাতা 50,000 করে দেয়া হোক। আমার বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, খুব সুস্পষ্ট। আর যাদের সামর্থ্য আছে তাদের ভাতা বন্ধ করে দেওয়া হোক। তো আবার হরে দরে পাইকারিভাবে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। অপ্রয়োজনীয় কাজ এটি, রাষ্ট্র এটি অ্যাফোর্ড করে না। আর কোনো মুক্তিযোদ্ধা ভাতার জন্য মুক্তিযুদ্ধ করেননি, না করলেও তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যেই ব্যবস্থাটি চালু হয়েছে এটি থাকতে পারে। কিন্তু আবার বলছি, যাচাই বাছাই সাপেক্ষে। যারা সত্যিকার অর্থে ডিজার্ভিং, আহত মুক্তিযোদ্ধা হতে পারেন, তাদের পরিবার কষ্টে আছে, তারা মানবেতর জীবনযাপন করছেন কিংবা জীবিত আছেন, এমন মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছেন, তাদের পরিবারবর্গ সত্যিকার অর্থে কেউ কষ্টে থাকলে, আমার আত্মীয়দের মধ্যে এমন আছেন মুক্তিযোদ্ধা অথচ সচ্ছল, বেশ সচ্ছল, তাদের এই ভাতার কোনো দরকার নেই, কিন্তু পাচ্ছেন যেহেতু, তারা তো আর নিজের থেকে ফেরত দেবেন না। তাই বলছি, এইটি একটি ইমপ্র্যাকটিক্যাল ডিসিশন সরকারের। হরে ধরে আবার সবার ভাতা বৃদ্ধি করা, এটি রাজনৈতিক কুটচাল, হাসিনা যেমনটি করতেন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই রাজনীতি যাতে বিএনপি সরকার আর না করে, যথেষ্ট হয়েছে এই রাজনীতি দেশে। তাই এই সিদ্ধান্তের নিন্দা করছি। হরে দরে পাইকারিভাবে ভাতা বাড়াবার ব্যাপারটি অপ্রয়োজনীয় ছিল। সেটি না করলে ফান্ড বেঁচে যেত, সেই ফান্ড জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়া যেত, কিংবা আরও গুরুত্বপূর্ণ কাজ করা যেত। এনিওয়ে, সো যেটি বলছিলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্যে ভাড়া অফিস কেন দরকার? কটি রুম দরকার? 39 জন কর্মীকে সামলাতে হলে প্রয়োজনে এক এক রুমে 4-5 জন 10 জন করে বসবেন ছোট ছোট সেক্রেটারি টেবিলে কর্মীরা। কটি রুম দরকার? কয়টি বিল্ডিং দরকার? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, এনজিও ব্যুরো আছে। এইসব জায়গায় ইচ্ছে করলেই তাদের জন্য অফিস তৈরি করা যায়, ইচ্ছে করলেই করা যায়। সেটি আন্তরিকতার দরকার শুধু। সেখানে তাদের জন্য অফিসের ব্যবস্থা করতে পারলে, এই 39 জন কর্মীকে সেখানে বসাতে পারলে আলাদা অফিসের দরকার হয় না। মাসে 2 লক্ষ টাকা ভাড়া বেঁচে যাচ্ছে। তো এইটি অনায়াসেই করা যায়, বাট সেটি করবার মতো মানসিকতা, ধৈর্য, আন্তরিকতা থাকতে হবে কারো। কেউ একজন বিষয়টি নিয়ে কাজ করবেন আন্তরিকভাবে, এমন একজনকে দরকার। তো এই সমস্যাটি মোটেই হবার কথা না, এবং টাকারও কোনো সমস্যা হওয়ার কথা না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে, সেই ফান্ড তারা এখানে ওখানে ব্যয় করছেন, অনেক সময় অপব্যয় করছেন, অনেক সময় আত্মসাৎ করছেন, কেউ না কেউ, অনেক কিছুই ঘটছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কী ঘটছে? সেখানেও হাজার হাজার কোটি টাকা হয় অপচয় হচ্ছে, না হলে কেউ মেরে দিচ্ছেন নিজের মনে করে, অসংখ্য এরকম ঘটনা ঘটছে। তাই সেখানে কৃচ্ছ সাধন করলে, সেখানে সচেতনতা অবলম্বন করলে, আন্তরিকতা থাকলে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে চালানো, সেই ফাউন্ডেশনের জন্য ফান্ড ক্রিয়েট করা, সেই ফাউন্ডেশনকে সচ্ছল করা, যেই ফাউন্ডেশন জীবিত জুলাই যোদ্ধাদের যারা আহত অবস্থা আছেন তাদের চিকিৎসা দিতে পারবে, যারা শহীদ হয়েছেন সেই পরিবারকে সাহায্য করতে পারবে, এবং আরও অনেক কিছু করতে পারবে চাইলেই। তাই দরকার এখন আন্তরিকতা, সঠিক সিদ্ধান্ত। যথেষ্ট হয়েছে। আমরা এই বিষয়ে পত্রিকায় আর কোনো রিপোর্ট দেখতে চাই না।
দয়া করে আমরা আশা করছি সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং যেই ব্যবস্থা হবে রিয়েলিস্টিক, প্র্যাকটিক্যাল এবং সত্যিকার অর্থে কাজে আসে, সেরকম ইফেক্টিভ। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও আপনাদের সঙ্গে কথা বলবো অন্য কোনো এপিসোডে।